দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শীতে দাঁত ও মুখের যত্ন, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ও ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ডাক্তার মহসিন মুনির খান নাবিল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে, এবং তাছাড়া আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যে আমাদের ফেসবুক পেজ আছে, যমুনা টেলিভিশনের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আপনাদের দাঁতের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যে অতিথি আছেন তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের এই যে প্রোগ্রামটি সেটি আমাদের ইউটিউবে কিন্তু সম্প্রচারিত হচ্ছে, আপনি সেখানে প্রশ্ন করতে পারেন এবং আমরা সেটা নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো দর্শক শীতে দাঁতের সমস্যাগুলো নিয়ে, এবং শীতে দাঁতের সমস্যা সাধারণত দেখা যায় শীতকালে কিন্তু কিছুটা একটু বেড়ে যায়, তাই না? কেননা এই শীতের সময় সবার মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় তা দাঁত শিরশির করা। ঠিক তেমনই অনেকগুলো আরও রোগ রয়েছে দর্শক। শীতে দাঁত শিরশির করা অথবা মুখ থেকে রক্ত পড়া, বা শীতের সময় মুখের দুর্গন্ধটাও কিছুটা বেড়ে যায়। সেই দুর্গন্ধটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? তাছাড়া আরও অনেকগুলো সমস্যা নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে যিনি যুক্ত আছেন তিনি ডাক্তার নাবিল। আমরা সরাসরি ডাক্তার নাবিলের কাছে চলে যেতে চাই। ডাক্তার নাবিল আমাদের সাথে আজ যে সকল বিষয় নিয়ে কথা বলবে। আরেকটা বিষয় আছে দর্শক, এখানে একটু আমি উল্লেখ করতে চাই যে শীতকালে আসলে কিছুটা আমরা চা কফি খাওয়ার প্রবণতাটা কিন্তু বাড়িয়ে দিই। তো সেটার কারণে কি দাঁতে কোনো ধরনের ইনফেকশন হতে পারে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। এবং পাশাপাশি বাচ্চাদের যে দাঁতের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটার জন্য কি করণীয় রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা আজ জানবো। পাশাপাশি পান সুপারি জর্দা খেলে দাঁতের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব ডাক্তার নাবিলের সাথে। এবং আজ আমরা আরও কিছু বিষয় কথা বলবো দর্শক, তা ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে তার কারণে দাঁতে কি সমস্যা হতে পারে তা নিয়ে। দর্শক অনেকগুলো কথা কিন্তু বলে ফেললাম, এবার সরাসরি যুক্ত হচ্ছি ডাক্তার নাবিলের কাছে। ডাক্তার নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। অনেক ধন্যবাদ। আমি শুরুতেই দর্শকদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে যে আজকে আপনি আমাদের কি কি প্রশ্নের উত্তরটা দেবেন। সরাসরি আপনার কাছে চলে যাই যে শীতের দাঁতে কি কি সমস্যা আসলে বেড়ে যায়? হ্যাঁ, শীতে দাঁতে সমস্যা বাড়ে। যেমন সবচেয়ে কমনলি যেই সমস্যাটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে সেটা যে দাঁতে শিশির অনুভূতি। হ্যাঁ, এছাড়াও দেখা যায় যে রোগীরা আমাদের কাছে এসে বলে কি, স্যার আমি তো ভালোই ছিলাম, আমার দাঁতে ফিলিং টিলিং করেছিলাম, কিন্তু এখন শীতকালে এসে এতদিন সমস্যা ছিল না, শীতকালে এসে আমার সমস্যাটা বেড়ে গেছে। হ্যাঁ, আবার অনেকে বলে যে আমার মানে শীতকালে আমার মাড়িতে রক্ত পড়ার প্রবলেমটা বেড়ে গেছে। অনেকে বলে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, ঠান্ডা পানি খেলে শিশিরটা বেড়ে যায়। ঠান্ডা পানি খেলে শিশিরটা বেড়ে যায়। এরকম নানাবিধ সমস্যা আমরা কমনলি পাই আমাদের চেম্বারে। তো শীতকালে কেন আসলে এই শিশিরটা এত বেশি বেড়ে যায়? হ্যাঁ, শীতকালে অনেকগুলো কারণ আছে। যেমন সবচেয়ে সাধারণ যে কারণটা সেটা যে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস, এই দুটো কারণে আমাদের সংবেদনশীলতাটা বেড়ে যায়। আরেকটা যে স্বাভাবিকভাবে মানুষের দাঁতে হালকা ক্ষয় থাকে, একটু ছোট ছোট ক্র্যাক থাকতে পারে, এগুলোর কারণে কিন্তু সংবেদনশীলতাটা বাড়ে। আবার আরেকটা বিষয় যে বাতাসটা, শীতে বাতাসটা ঠান্ডা থাকে, বাতাসে আর্দ্রতা কম থাকে, এই কারণে এই বাতাসটা যখন মুখে প্রবেশ করে তখন কিন্তু মুখটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। তখন কিন্তু এই প্লাক বা এই যে জমা এইগুলো বেশি জমে। আরেকটা ব্যাপার কি, শীতে কিন্তু আমাদের পানি খাওয়ার প্রবণতাটা একটু কম থাকে, কারণ পিপাসা কম লাগে। কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু পানি শূন্যতায় পিপাসা না লাগলেও আমরা ভুগতে পারি পানি শূন্যতা। এই কারণের কিন্তু ওই লালা প্রবাহটা কমে যায় এবং মুখে এই প্লাক জমে বা ময়লাটা বেশি করে জমে যেতে পারে। অর্থাৎ শীতের সময় শীষের কারণগুলো, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি বললেন, যে শীতের সময় আগে থেকে যদি কারো ক্যাভিটি বা দাঁতে ক্র্যাক এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, শীতের সময় কিন্তু সেই সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম হয় মাড়ি থেকে রক্ত পড়া। কি কারণে আসলে মাড়ি থেকে এত বেশি রক্ত পড়তে পারে, বা পড়ার কারণটা কি, এবং পড়লে কি করণীয়? জি, এটা মানে যেটা বলছিলাম যে একে তো এই বাতাস এবং পানির একটা বিষয় থাকে। আরেকটা ব্যাপার কি, পানিটা ঠান্ডা থাকার কারণে কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে
মানে কুলি করা বা ব্রাশ করার প্রতি একটা অনীহা কাজ করে, কারণ বাথরুমের পানিটা ঠান্ডা, আমাদের মধ্যে মানে গিয়ে বারবার কুলি করে ক্লিন করাটার এটা একটা অভ্যাস তৈরি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে দেখা যায় যে আমাদের এই সময়টা একটু চা কফি খাওয়া, মানে একটু মানে হচ্ছে হট চকলেট খাওয়ার একটা ক্যাফেইন জাতীয় প্রবণতা আছে। জিনিসটা। এই জিনিসগুলো কিন্তু আপনার এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কিন্তু দাঁত এবং মাড়ির প্রবলেমটা বাড়ায়। আচ্ছা, একে তো হচ্ছে আমরা ওরাল হাইজিনটা এই সময় মেনটেন করতে পারি না, পাশাপাশি আবার মিষ্টি জাতীয় খাবার, চা কফি ঘন ঘন খাওয়া হয়, তো এটার কারণে কিন্তু মাড়ির রক্ত পড়াটা বেড়ে যেতে পারে। তো এবার মাড়ির রক্ত পড়াটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, এইটার ফার্স্ট অফ অল যেটা, যে আমরা প্রথমে কারণটা খুঁজে বের করি যে ওনার কি কারণে আসলে মাড়িতে রক্ত পড়ছে। সাধারণত প্লাক জমে যদি মাড়ির প্রদাহ হয়ে যদি রক্ত পড়ে, এটার চিকিৎসাটা খুবই সহজ। এটা যে কোনো রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে গেলেই উনি কিন্তু স্কেলিংয়ের মাধ্যমে এবং আনুষঙ্গিক আরও কিছু সাপোর্টিভ ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই চিকিৎসা করে সমাধান করে ফেলা যায়। আচ্ছা, তো এটার মাড়ি থেকে যদি রক্ত পড়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে স্কেলিং, এবং যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আবার অন্যান্য কিছু আপনারা মেজারমেন্ট নিয়ে থাকেন বা প্রিকশন নিয়ে থাকেন। আরও প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতি। দর্শক, ডক্টর অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আমরা কথা বলছি শীতকালে দাঁতের সমস্যা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মহসিন মনির খান নাবিল। ডাক্তার নাবিল, আমরা এতক্ষণ মাড়ির রক্ত পড়া নিয়ে কথা বলছিলাম এবং তার চিকিৎসা নিয়ে আপনি বললেন আমাদেরকে। এবার একটু শীতকালে আরেকটা সমস্যা দেখা যায় যে মুখ থেকে দুর্গন্ধ। শীত ব্যতীত হয়তো অনেকের মুখ থেকে দীর্ঘদিন দুর্গন্ধটা হয়ে থাকে। আসলে কেন মুখের দুর্গন্ধ হয় বা শীতকালে বেশি হয়? হ্যাঁ, শীতকালে যেটা বলছিলাম যে একটা প্রথমত এই মানে যেটা হয় কি, এই মানে আবহাওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু এই মানে মুখ পরিষ্কার করার প্রবণতাটা আরও কমে যায়। দেখা যায় যে ডাক্তাররা যে পরামর্শগুলো দেন যে নিয়মিত 2 বেলা ব্রাশ করা, তারপরে ফ্লসিং করা, বারবার কুলি করা, লবণ গরম পানি দিয়ে কুলি করা, এই কাজগুলো কিন্তু একটু শীতের আবহাওয়ার কারণেই কমে যায়। কারণ দেখা যায় পানিটা ঠান্ডা থাকে, একটা জড়তা কাজ করে যে আমি বারবার কুলি করব, আবার গিয়ে দাঁত মাজবো। বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে এই প্রবলেমটা আরও অনেক বেশি। বাচ্চাদেরকে তো দেখা যায় যে নর্মালি ব্রাশ করতে করানোটাই কঠিন। হ্যাঁ, আর সেক্ষেত্রে শীতকালে কিন্তু আরো বেশি। আর অনেক বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকে, ওই জন্য বাবা মারা অনেক সময় একটু অনীহা বোধ করেন যে ঠান্ডা পানি দিয়ে পানি ঠান্ডা করব, এই জন্য আর কি বাচ্চাদের দেখা যায় যে এই জিনিসটা কিন্তু মানে দাঁত পরিষ্কার করাটা কিন্তু ওইভাবে হয়ে ওঠে না। আর বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদেরও দেখা যায় যে এই বিভিন্ন ঠান্ডাজনিত রোগ ব্যাধির কারণেও দেখা যায় বয়স্করা ঠিকভাবে পরিষ্কার করতে পারে না। তো এই কারণে কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার চান্সটা অনেক বেশি, প্লাক জমে বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে রোগীরা কিন্তু দেখা যায় যে পানি শূন্যতায় ভুগে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার হয়তো ঘাম হচ্ছে না শীতকালে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বাতাস এবং আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু শরীর থেকে কিন্তু পানি ইভাপোরেশন হয়, মানে পানি বের হয়ে যায়। তো এই জন্য কিন্তু পানি খাওয়ার একটা অভ্যাস থাকতে হবে, কারণ পানি কম খেলে কিন্তু আপনার মুখে লালা প্রবাহ কমে আসবে। কমে আসলে কিন্তু এই একইভাবে মুখে প্লাক জমা বা খাদ্যকণা জমে কিন্তু আপনার মুখে তো দুর্গন্ধ হবেই, তার পাশাপাশি দাঁতের আপনার গর্ত হওয়া বা ক্যাভিটি হওয়া, মাড়ির রোগ, এগুলোও কিন্তু তৈরি হবে এবং এখান থেকে কিন্তু আরো খারাপ দিকে যেতে পারে। আচ্ছা, এটা তো গেল শীতকালে মুখে দুর্গন্ধ। সাধারণত যাদের মুখে দুর্গন্ধ থাকে তাদের জন্য কি অনেকে তো নিজে থেকে হচ্ছে কিছু মাউথওয়াশ ইউজ করে থাকেন, যে মাউথওয়াশ ইউজ করলে হয়তো দুর্গন্ধ কমে যেতে পারে। আসলে কি মাউথওয়াশে এটা শুধুমাত্র ট্রিটমেন্ট, নাকি অন্য কোনো ট্রিটমেন্ট রয়েছে? না, এটা একটা ভুল ধারণা। মুখের দুর্গন্ধ শুধুমাত্র মাউথওয়াশে ঠিক হয়ে যাবে, এটা যদি কেউ ভেবে থাকে এটা সম্পূর্ণ ভুল। মাউথওয়াশটা আসলে কিছুই না, এটা একটা আনুষঙ্গিক চিকিৎসা। এটা হচ্ছে জাস্ট একটা পারফিউমড একটা ওয়াটার। এটা হচ্ছে আপনার মুখে সাময়িক একটা সুগন্ধ, একটা অনুভূতি দেয়। কিন্তু আমাদের বাজারে যে রঙিন যে মাউথওয়াশগুলো পাওয়া যায়, এগুলা মেডিকেল গ্রেড যে মাউথওয়াশগুলো, ওগুলো আলাদা। কিন্তু এই যে রঙিন যে মাউথওয়াশগুলো যেগুলো আমরা দোকানে দেখি, এগুলা মূলত এগুলার ওই সামান্য একটু সুগন্ধ ছাড়া আর সাময়িক একটা রিলিফ ছাড়া এটা আসলে তেমন কোনো উপকার। মুখের দুর্গন্ধের প্রপার চিকিৎসার জন্য অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে যেয়ে এটা সঠিকভাবে চিকিৎসা করতে হবে, মানে কারণটা আগে বের করতে হবে, তারপরে হচ্ছে আমরা অবশ্যই চিকিৎসাটা দিব। আচ্ছা, এবার একটু বাচ্চাদের নিয়ে কথা বলতে চাই। শীতকালে যেমনটা আপনি বলছিলেন যে বাচ্চাদেরকে তো দেখা যায় যে এমনিতেই ব্রাশ করানো যায় না, শীতের সময় তো আরেকটু বেশি, যেহেতু পানিটা অনেক ঠান্ডা থাকে। তবে ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু হচ্ছে দাঁতে পোকা খাওয়াটা বা দাঁতে ক্যাভিটি হওয়া, এটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো শীতকাল আসলে আসলে বাবা মা কিভাবে তাহলে বাচ্চাদের এই ওরাল হাইজিনটা মেনটেন করবেন সেটাও জানাবেন, এবং বাচ্চাদের দাঁতে এত বেশি ক্যাভিটি হওয়ার কারণটা একটু বলবেন আমাদেরকে।
বাচ্চাদের বিষয়টা একটু ভিন্ন, কারণ বাচ্চাদের মুখে দুধ দাঁত থাকে। তো দুধ দাঁত কিন্তু যেগুলা প্রথমে উঠে এগুলা দুধ দাঁত বলি আমরা চলতি ভাষায়। এই দুধ দাঁতগুলা কিন্তু বড়দের যে দাঁত যেগুলো থাকে তার থেকে আলাদা, কারণ দাঁতগুলো আকারে ছোট থাকে এবং দাঁতগুলো বড়দের দাঁতের তুলনায় অনেক পাতলা থাকে। তো সামান্য একটু গর্ত বা একটু সংক্রমণ হলেই কিন্তু দাঁতগুলো দ্রুত ভেঙে বা গর্ত হয়ে ওপেন হয়ে যায়। আচ্ছা। তো তখন কিন্তু বাচ্চাদের দেখা যায় যে দাঁতে ব্যথা বা নানাবিধ সমস্যা দেখা দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের কিন্তু শীতকালে বা এমনকি অনেক বাচ্চাদের সারা বছরই জ্বর সর্দি কাশি লেগে থাকে। তো জ্বর সর্দি কাশি লেগে থাকার কারণে কিন্তু দেখা যায় যে এই বাচ্চাদের নাক বন্ধ থাকে, সাইনাস ব্লক থাকে, নাক বন্ধ থাকে, বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেয়। অনেক বাচ্চারাই অনেক বাবা মাই আমাদের কাছে এসে অভিযোগ করেন যে আমার বাচ্চা হা করে ঘুমায়। এই বাচ্চাগুলোর কিন্তু দাঁতের সমস্যা মারাত্মকভাবে হয়। কারণ কি, হা করে ঘুমালে কিন্তু নর্মালি আমাদের নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার কথা, কিন্তু হা করে ঘুমালে সরাসরি এই ঠান্ডা শুকনো আর বাতাসটা কিন্তু মুখে ঢুকতে থাকে এবং এটাতে কিন্তু হচ্ছে যে মুখের ভিতরটা সম্পূর্ণ শুকিয়ে যায়, লালা প্রবাহ একদম বন্ধ হয়ে যায় এবং মারাত্মকভাবে আপনার এই প্লাক আর শক্তভাবে লেগে যায় এবং এটাতে জীবাণু সংক্রমণটা অনেক বেশি হয়। এই কারণে বাচ্চাদেরকে কিন্তু যদি কোনো বাবা মা যদি এটি লক্ষ্য করেন, আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আপনার বাচ্চা যদি দেখেন যে হা করে নিঃশ্বাস নেয় বা হা করে ঘুমায়, দ্রুত তাকে একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং এটা চিকিৎসা করান। আচ্ছা, বাচ্চাদের দাঁত নিয়ে আরেকটা কনফিউশন থাকে বাবা মাদের মধ্যে যে দুধের দাঁত যদি কোনো রকম ক্যাভিটি হয়ে থাকে তাহলে ফেলে দেই, যেহেতু হচ্ছে দুধের দাঁত পড়ে গেলে তো হচ্ছে আবার একটা নতুন দাঁত উঠবেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে দাঁত ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সময়সীমা আছে আমরা যতটুকু জানি। তো একটু আপনি দর্শকদেরকে জানাবেন যে বাচ্চাদের দাঁত আসলে কোন বয়সে ফেলে দেওয়াটা উচিত বা দাঁতের ক্যাভিটি হলে দাঁতটা ফেলে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে যখন বাবা মা আসেন, বলেন যে স্যার এই দাঁত তো পড়েই যাবে, ওর দাঁতের এত চিকিৎসার দরকার নেই, দাঁতটা ফেলে দেন। কিন্তু আপনাকে আজকে আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে যে সব দাঁতের কিন্তু বাচ্চাদের যে দুধ দাঁতগুলো যেভাবে পর্যায়ক্রমে উঠে সেভাবে পর্যায়ক্রমেই কিন্তু দাঁতগুলো পড়ে। তো যে কোনো দাঁত যে কোনো সময় ফেলা যায় না, তার ওই নির্দিষ্ট বয়সেই দাঁতটা ফেলতে হয়, না হলে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই দাঁত পড়ে যাবে দেখেই এটা চিকিৎসা করব না, এটাও কিন্তু একটি ভুল ধারণা। কারণ এই দাঁতগুলোর থেকে ইনফেকশন হয়তো ওই দাঁতটা পড়ে যাবে, কিন্তু এটার পরে যে ওর যে আসল দাঁতটা আসবে ওই দাঁতটাও কিন্তু ইনফেকশনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার আপনি যদি যে এই দাঁতটা আবার যে দাঁতটা যখন পড়ার কথা তার চেয়ে আগে যদি দাঁতটা পড়ে যায়, তখন কিন্তু ওই দাঁতটা, ওখানে যে দাঁতটা আসার কথা ও কিন্তু আসার সুযোগটা পায় না। কারণ দেখা যায় যে ওর আশেপাশের দাঁতগুলো এসে ওই জায়গাটাকে দখল করে ফেলে। তখন কিন্তু নানাবিধ সমস্যা হয়, যেমন সবচেয়ে কমনলি যেটা আঁকাবাঁকা দাঁত হয়ে যেতে পারে বা দাঁতটা নিচে আটকে যেতে পারে। এটার কারণে নানাবিধ সমস্যা খুব জটিল আকার অর্থাৎ ধারণ করতে যদি পারে। বাচ্চাদের দাঁত ফেলতে হয় সেই সিদ্ধান্তটা কিন্তু একজন চিকিৎসক নেবেন যে কখন আসলে দাঁতটা ফেলতে হতে পারে এবং যে কোনো দাঁতের ছোটখাটো যদি ক্যাভিটি হয়ে থাকে সেটার আসলে চিকিৎসা করা দরকার, সময়সীমা অনুযায়ী সেই চিকিৎসাটা আমরা করব। প্রশ্ন আছে আরও, তবে আরেকটি বিরতির পরে। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি শীতকালে দাঁতের যত্ন নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মহসিন মনির খান নাবিল। আমরা শীতকালে হচ্ছে দাঁতের যত্নগুলো নিয়ে কথা বলছিলাম। তো শীতকালে যারা হচ্ছে ধূমপান করে থাকেন তারা দেখা যায় শীতকালে ধূমপানের অভ্যাসটা কিছুটা আরেকটু বাড়িয়ে দেন। তো আসলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যেহেতু হচ্ছে ধূমপানের সাথে মুখের একটা রিলেশন আছে বা মুখের কিছু সমস্যা ধূমপানের কারণেই হয়ে থাকে, তাদের জন্য কি পরামর্শ থাকবে? মানে এক কথায় বললে তো ধূমপান বর্জন করতে হবে। হ্যাঁ, ধূমপানের আসলে ক্ষতির কোনো শেষ নেই। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, আপনি ইন্টারনেটে সার্চ দিলে আপনি অজস্র ক্ষতিকর দিক আপনি নিজেই দেখতে পারবেন। তারপরেও আপনাদের মিডিয়ার মাধ্যমে ছোট করে বলি যে অন্তত দাঁত আর মুখের অনেকগুলো ক্ষতির বিষয় আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ধূমপানের কারণে আপনার মুখে লালা প্রবাহ কমে যাবে, এই কারণে মুখ শুকিয়ে যাবে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ হবে, আপনি স্বাভাবিকভাবে আপনি কথাবার্তা বলতে পারবেন না, মানুষের সাথে একটা জড়তা কাজ করবে। দুই নম্বর হচ্ছে আপনার দাঁত আস্তে আস্তে দাগ পড়ে যাবে। এই ধূমপানের এই যে কালো ধোঁয়া, এই ধোঁয়া থেকে কার্বন জমে জমে আপনার দাঁতে দাগ পড়বে এবং এই দাগের বিশেষত্ব হচ্ছে যে দাগটা কেমিক্যালি দাগ পড়ে। এই দাগটা কিন্তু নর্মালি উঠে না, এটা তোলা যায়ও না, এটার চিকিৎসা করা অত্যন্ত কঠিন এবং এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় এই দাগ পড়ার কারণে।
2 নম্বর হচ্ছে যে আপনার এই দাগের কারণ এই ধূমপানের বিভিন্ন কেমিক্যালের কারণে আপনার রক্ত প্রবাহ কমে যাবে, মাড়িতে রক্ত প্রবাহ কমে যাবে। মাড়িতে রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে মাড়ি দুর্বল হবে, মাড়ির ক্ষয় হবে, মাড়িতে দিয়ে রক্ত পড়া, পুজ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিবে। এবং মাড়ির দুর্বলতার কারণে কিন্তু আপনার দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকবে, দাঁত নড়ে যেতে পারে, দাঁত এমনকি পড়েও যেতে পারে, এরকম নানাবিধ সমস্যা। আবার ধূমপানের কারণে কিন্তু মুখে বিভিন্ন ধরনের ঘা তৈরি হতে পারে, মুখে সাদা হয়ে যেতে পারে, আবার সাদা সাদা বিভিন্ন ধরনের মানে ক্ষত বা ঘা তৈরি হতে পারে। এই ঘা থেকে কিন্তু পরবর্তীতে ক্যান্সার বা আরও দুরারোগ্য ব্যাধি হতে পারে। এবং এর পাশাপাশি হচ্ছে যে অনেক সময় এই আপনার ধূমপানের কারণে আপনার কিন্তু রোগীদের নানাবিধ ফুসফুসের নানাবিধ রোগ ব্যাধি হয়। এই ফুসফুসের রোগ ব্যাধি কিন্তু আবার ফুসফুস থেকে মুখে বা আপনার মুখের আশেপাশে বিভিন্ন স্ট্রাকচারে চলে আসতে পারে। আচ্ছা, এরকম নানাবিধ রোগ আপনার এই ধূমপান থেকে শুধুমাত্র হয়ে ধূমপান থাকে। থেকেই হতে পারে। সুতরাং হচ্ছে এখানে একটা কথাই ক্লিয়ার যে ধূমপান বর্জন করতে হবে। অবশ্যই। এবার একটু জানতে চাই আপনার কাছে, যারা পান সুপারি খেয়ে থাকেন, আমরা জানি ধূমপান অবশ্যই হচ্ছে মুখের জন্য ক্ষতিকর, ঠিক তেমনও পান সুপারি কিন্তু কম নয়। পান সুপারি কিন্তু মুখের ক্যান্সারের অন্যতম কারণ, যতটুকু আমি জানি। এবার আপনার কাছ থেকে একটু জানতে চাই, যারা পান সুপারি জর্দা খেয়ে থাকেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, বা তাদের কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসেন তারা? হ্যাঁ, পান সুপারি জর্দা যারা খায় তারা নানাবিধ সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। কমনলি যেটা দেখা যায় যে তাদের মুখের মধ্যে ঘা থাকে, এবং এই ঘাগুলো চিকিৎসা করা অত্যন্ত কঠিন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হতে চায় না, এবং এটার জন্য ওনাদের দেখা যায় দীর্ঘমেয়াদী বা এমনকি সারা জীবন এই ঘায়ের চিকিৎসা করতে হয়। কারণ কি, এই পান সুপারি জর্দা, বিশেষ করে জর্দা এবং সুপারি, এই দুটো অত্যন্ত ক্ষতিকর দুটি জিনিস, যেটা আমাদের মুখ এবং মুখের যে ত্বক বা মিউকোজা যেটাকে বলে, এটার অনেক বেশি ক্ষতি করে। কারণ এই সুপারি থেকে অনেক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়, যেটা কিন্তু আমাদের মুখের আমাদের যে ত্বকটা আছে বা মিউকোজাটা, এই মিউকোজার অনেক ধরনের ক্ষতি সাধন করে। আবার জর্দাও থেকেও অনেকগুলো কেমিক্যাল নিঃসরণ হয়, যেগুলো আমাদের মুখের বিভিন্ন স্ট্রাকচারের অনেক ক্ষতি সাধন করে। যেমন একটি সহজ করে বললে, যেমন এইগুলো হচ্ছে মুখের যে আমাদের যে টিস্যুর যে স্বাভাবিক যে গঠন আছে, এই গঠনগুলোকে নষ্ট করে ফেলে। নষ্ট করার কারণে আমাদের এই টিস্যুগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যেতে থাকে। শক্ত হয়ে যাওয়ার কারণে এগুলো আমরা স্বাভাবিকভাবে যে মুখের যে স্বাভাবিক কার্যক্রম, কথা বলা, খাবার খাওয়া, এগুলো করা যায় না। মুখে হা করা যায় না, স্পষ্টভাবে কথা বলা যায় না, কারণ হচ্ছে এই জায়গাগুলো শক্ত হয়ে যায়, জিহ্বাটা শক্ত হয়ে যায়, তালুটা শক্ত হয়ে যায়। এই কারণে যেটা দেখা যায় যে তখন পেশেন্ট বা রোগী যখন আসে, রোগী এসে আমাদেরকে বলে যে স্যার, আমি আগে হা করতে পারতাম, এখন আমি হা করতে পারি না। তারপরে ধরেন এই মুখের বিভিন্ন অংশে নানা রকমের ঘা হয়, আপনার ছিলে যায়, রক্ত আসে, তো মাড়িতে ঘা হয়। পান সুপারি জর্দাটাও কিন্তু আরেকটা ব্যাপার, যারা দাঁতের ক্ষতি তো মানে এখনো আসতেই পারিনি। দাঁতের ক্ষতি তো বলার বাইরে আর কি। দাঁতের সবচেয়ে বড় যে দাঁতগুলো একদম কালো হয়ে নষ্ট হয়ে যায় পুরো। আচ্ছা, দাঁত দুর্বল হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। তো মানে এইরকম নানাবিধ সমস্যায় রোগীরা জর্জরিত হয়ে যায়। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে আসছি। আপনার কাছে একটু দর্শকদের জন্য শীতকালে দাঁতের সুরক্ষায় আপনি কোন 5টি বা আপনার মতো করে কয়টি পরামর্শ দিতে চান? মানে খুব সহজ করে বললে তো মানে বলা যায় যে আপনার একদম সহজ, যেটা যে কোনো মানুষ যেটা ঘরেই করতে পারবে, সেটা হচ্ছে যে নিয়মিত 2 বেলা ব্রাশ করা, খাওয়ার পরে করতে পারলে বেশি ভালো হয়। তারপর হচ্ছে রাতে অবশ্যই ফ্লসিং করা, বাজারে ফ্লস পাওয়া যায়, অর্থাৎ ছুতা আর কি। এই এখন বাংলাদেশে আমাদের অত্যন্ত মানসম্পন্ন ফ্লস পাওয়া যায়। এই ফ্লসগুলো রাতে এই দাঁতের ফাঁকে ফাঁকে যে খাদ্যকণাগুলো জমে থাকে, এগুলো পরিষ্কার করা। তারপর হচ্ছে নিয়মিত কুলি করা, বিশেষ করে যদি লবণ পানি দিয়ে কুলি করতে পারে তাহলে আরও ভালো হয়। তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়া, হ্যাঁ, যতটুকু সম্ভব। এমনিতেও তো মিষ্টি জাতীয় খাবার এখন তো একটা যুগেরই একটা বিপ্লব ট্রেন্ড হয়ে বলা যায়, যে গিয়েছে। সবাই মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়ার চেষ্টা করছে। তো এটা অবশ্যই দাঁতের জন্যও ভালো। আর হচ্ছে অবশ্যই আমি বলবো যে বছরে অন্তত পক্ষে 2 বার হচ্ছে একজন রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত চেকআপ বছরে করানো। অন্তত 2 বার যেতে 2 বার, রেজিস্টার্ড হ্যাঁ। ডেন্টিস্টের সমস্যা কাছে হোক যায়। বা না হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার নাবিল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো এই ছিল। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।